আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে স্বাগতম। আপনাদের স্বাগতম। গল্প ইট পাটকেল। আজকের গল্প পর্ব ইট পাটকেল 4। কলমে চতুর্থ পর্ব। কলমে সানজিদা বিনতে শফি। আসমিনকে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আসমিনের। অমি এখনো নিজের ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। এমন কিছু করবে তার নূর স্বপ্নেও এমন কিছু ভাবতে করবে পারেনি। তার স্বপ্নেও ভাবতে সানভি পারেনি সে। চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে সে। শূন্য দৃষ্টিতে অপারেশন আমজাদ থিয়েটারের চৌধুরীকে দিকে কেউ তাকিয়ে জানেনি। আছে। বিষয়টা চৌধুরীকে কোনোভাবেই মিডিয়া কেউ ফাঁস হতে জানায়নি। দেওয়া যাবে না। বিষয়টা কোনোভাবে চারিদিকে শত্রুর মিডিয়ায় অভাব ফাঁস হতে দেওয়া যাবে না। আসমিনের অসুস্থতা তাদের চারিদিকে একটা শত্রুর নতুন অভাব নেই। সুযোগ করে দেয় আসমিনের হামলা করার অসুস্থতা জন্য। তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু একটা করতে পারে। সানভি চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো। অমি অপরাধীর অমির মতো দিকে তাকালো। মাথা নিচু করে অমি বারান্দার চেয়ারে অপরাধীদের বসে মতো আছে। মাথা নিচু করে সানভি বারান্দার চেয়ারে বসে দীর্ঘশ্বাস আছে। ছাড়ল। দীর্ঘশ্বাস ছাড়ল। সানভি বলল, সময় মানুষকে বদলে দেয় অমি। রাফসান শিকদারের মেয়ে। হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে যেমন মায়া দেখাতে জানে, সে যেমন মায়া হিংস্র বাঘে দেখাতে নেয়, জানে, খুবলেও খেতে জানে। হিংস্র বাঘে অবিশ্বাস করার কিছুই কিছুই নেই। জানে। অবিশ্বাস করার কিছু নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দেবে? সবকিছু হাতের পাল্টা বাইরে ঘাত চলে যাচ্ছে। সেও করবে। তোমার মনে হয় স্যার এরকম ম্যামকে চলতে ছেড়ে থাকলে দিবে? তাদের পাল্টা একজনের হাতে আঘাত আরেকজনের করবে। বিনাশ নিশ্চিত। এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আরেকজনের সবকিছু বিনাশ সামনে আসলে নিশ্চিত। ম্যাম নিজেকে সামলাতে পারবে না। সবকিছু সামনে আসলে সত্যি ম্যাম মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ম্যাম যে সত্যির তালাশ করছে খুব তা নিষ্ঠুর জানলে সে নিজেই ভেঙে ম্যাম গুড়িয়ে যে যাবে। সত্যির তালাশ করছে কিছু কিছু সত্যি তা গোপন জানলে থাকাই সে সবার জন্য নিজেই মঙ্গল। গুড়িয়ে যাবে। কিছু কিছু সত্যি গোপন থাকাই সবার জন্য অমি মঙ্গল। নির্বিশেষে তাকিয়ে রইল সানভির দিকে। অমি তার নিজের নির্বিশেষে সত্যিটাই তো তাকিয়ে নূরকে রইল ভেঙে সানভির গুড়িয়ে দিকে। দেওয়ার জন্য যথেষ্ট। তার নিজের সত্যিটাই বয়স এসে নূর থেকে নূরকে 3 ভেঙে বছরের বড়। গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছোটবেলা থেকেই আমজাদ চৌধুরীর বয়স এসে নূর অনাথ থেকে আশ্রমে 3 বড় বছরের হয়েছে সে। বড়। নূরকে ছোটবেলা প্রথম থেকে সে আমজাদ খুব একটা চৌধুরীর পছন্দ অনাথ করত না। আশ্রমে বড় হয়েছে। কিন্তু ছোট্ট নূর যখন আশ্রমে আসতো সে খুব একটা তখন পছন্দ সে করত তার না। থেকে মুখ ফিরিয়ে রাখতে কিন্তু পারত ছোট্ট না। নূর যখন আশ্রমে ধীরে আসতো ধীরে নূরের মায়ে তখন নিজেকে সে তার জড়িয়ে থেকে নিল অমি। মুখ ফিরিয়ে রাখতে নূর পারত যখন না। দেশ ছেড়ে চলে যাচ্ছিল ধীরে ধীরে নূরের মায়ে তখন নিজেকে জড়িয়ে সেও নিল। নূরের সাথেই নূর যখন ছিল। দেশ ছেড়ে চলে যাচ্ছিল একা ছাড়েনি নূরকে। তখন সেও নূরের চোখ সাথে বন্ধ ছিল। করে চেয়ারে গা এলিয়ে একা দিল অমি। ছাড়েনি নূরকে। চোখ বন্ধ সত্যি যেন করে কখনো চেয়ারে গা নূরের এলিয়ে সামনে দিল না অমি। আসে সেই দোয়াই করতে সত্যি লাগলো। যেন কখনো নূরের সামনে না আসে সেই দোয়াই করতে লাগলো। রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মাঝে অনেক দেশেই ঘুরতে হতো। নূরের মা রাফসান শিকদারের ভালোবাসার বিয়ে ছিল। মাঝে মাঝে অনেক দেশ ঘুরতে হতো। নূরের মা আর রাফসান অসম্ভব শিকদারের ভালোবাসতো সে ভালোবাসার বিয়ে নূরের ছিল। মাকে। অসম্ভব সুদর্শন ভালোবাসতো রাফসান সে শিকদারকে নূরের মাকে। অনেকেই নিজের রূপের জ্বালায় ফাঁসাতে চাইত। রাফসান শিকদারকে অনেকেই কিন্তু নিজের রূপের রাফসান জ্বালায় শিকদার ফাঁসাতে কাউকে চাইত। পাত্তা দিত না। কিন্তু রাফসান বিয়ের শিকদার অনেক বছর হয়ে কাউকে যাওয়ার পাত্তা পরও দিত না। তাদের কোনো সন্তান বিয়ের হচ্ছিল অনেক না। বছর হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান ছিল না। নূরের মা সবসময় ডিপ্রেশনে ভুগত। নূরের মা সবসময় অনেক ডিপ্রেশনে ডাক্তার ভুগত। দেখিয়েও যখন কাজ হচ্ছিল অনেক না ডাক্তার দেখিয়েও যখন তখন কাজ সে হচ্ছিল রাফসান না শিকদারকে আরেকটা তখন বিয়ে সে করতে বলে। রাফসান শিকদারকে আরেকটা বিয়ে করতে বলে। সেদিন রাফসান শিকদারের ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই। রাফসান শিকদারের ভয়ঙ্কর জীবনে চেহারা প্রথমবারের দেখেছিল মতো সবাই। প্রিয়তম স্ত্রীর গায়ে জীবনে হাত প্রথমবারের তোলে মতো সে। প্রিয়তম স্ত্রীর গায়ে রাগ করে চলে হাত যায় তোলে সে। কানাডায় কামিনী চৌধুরীর রাগ করে কাছে। চলে যায় আর কানাডায় এখানেই কামিনী চৌধুরীর জীবনের কাছে। সবচেয়ে বড় ভুলটা করে বসে এখানেই রাফসান জীবনের শিকদার। সবচেয়ে বড় ভুলটা করে হতাশায় বসে সে। কষ্টে নিজেকে সামলাতে না পারে হতাশায় নিয়মিত কষ্টে নিজেকে বাড়ি যাওয়া সামলাতে শুরু না করে পেরে সে। নিয়মিত বাড়ি যাওয়া শুরু কামিনী করে। চৌধুরী সব দেখেও কামিনী কিছু বলতেন চৌধুরী না। সব দেখেও কিছু উল্টো বলতেন ভাইকে না। আরো উস্কে দিতেন উল্টো বউয়ের ভাইকে বিরুদ্ধে। আরো উস্কে দিতেন নিজের বউয়ের কানাডিয়ান বিরুদ্ধে। বান্ধবী লিন্ডাকে নিজের সারাক্ষণ কানাডিয়ান রাফসান বান্ধবী শিকদারের আশেপাশে লিন্ডাকে রাখতেন। সারাক্ষণ রাফসান শিকদারের আশেপাশে রাখতেন। লিন্ডা সারাদিন লিন্ডা চিপকে সারাদিন থাকতো চিপকে রাফসান থাকতো শিকদারের রাফসান সাথে। শিকদারের সাথে। রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলতো না। রাফসান কয়েকবার কামিনী শিকদার চৌধুরীর কাছে বিরক্ত নিষেধ হলেও করেছিলেন কিছু বলতেন না। যেন লিন্ডা তার কয়েকবার আশেপাশে না কামিনী আসে। চৌধুরীর কাছে নিষেধ করেছিলেন যেন লিন্ডা তার কামিনী আশেপাশে চৌধুরী না আসে। কানে নেননি সেসব কথা। কামিনী চৌধুরী অবশেষে কথা কানে নেননি। রাফসান শিকদার সিদ্ধান্ত নেন অবশেষে রাফসান সে শিকদার বাংলাদেশে সিদ্ধান্ত ফিরে নেন আসবে। সে নিজের বাংলাদেশে স্ত্রী ফিরে থেকে আসবে। আর দূরে থাকতে পারছেন না নিজের তিনি। স্ত্রী থেকে আর দূরে থাকতে তখনই পারছেন কামিনী না চৌধুরী তিনি। এক জঘন্য তখনই পরিকল্পনা কামিনী করেন। চৌধুরী রাতের জঘন্য খাবারের সাথে পরিকল্পনা ড্রাগস আর করেন। উত্তেজক রাতের মেডিসিন খাবারের সাথে ড্রাগস মিশিয়ে খাইয়ে আর দেন উত্তেজক রাফসান মেডিসিন খাইয়ে শিকদারকে। দেন রাফসান আর লিন্ডাকে শিকদারকে। পাঠিয়ে দেন রাফসান আর শিকদারের লিন্ডাকে রুমে। পাঠিয়ে দেন রাফসান শিকদারের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো। ফলাফল অপরের যা হওয়ার তাই অপরের হলো। বোধে পাগল পায় অপরাধ বোধে পাগল পায় অপরাধের রাফসান বোধে শিকদার পাগল পায় রাফসান শিকদার লিন্ডাকে সে অবস্থায় গলা চেপে ধরলেন। লিন্ডাকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী শুধু স্ত্রীর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিলেন।
প্রেয়সীর এমন বিনাশী রূপে তাকে বিনাশিনী রূপ ক্ষণে ক্ষণে তাকে মৃত্যু দিচ্ছিল। ক্ষণে মৃত্যু দিচ্ছিল। কামিনী চৌধুরী ভেবেছিল কামিনী চৌধুরী ভাইকে ভেবেছিল ফাঁসিয়ে লিন্ডাকে তার সাথে ভাইকে বিয়ে ফাঁসিয়ে দিয়ে দেবেন, লিন্ডাকে তার কিন্তু সাথে তার বিয়ে সম্ভব দিয়ে হলো দেবেন। না। কিন্তু রাফসান শিকদার তার সম্ভব হলো না। হুঙ্কার ছেড়ে রাফসান কামিনী শিকদার চৌধুরীকে প্রশ্ন করলেন, হুঙ্কার ছেড়ে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন, এই প্রস্টিটিউট রাতে আমার রুমে ঢুকলো কি করে কামিনী? আমি তো এই রুম লক prostitute করেই রাতে ঘুমিয়েছিলাম। আমার রুমে ঢুকলো কি করে কামিনী? আমি তো রুম লক করে ঘুমিয়েছিলাম। রাফসান শিকদার পাগলা ঘোড়ার মতো আক্রমণ করতে চাইছিল লিন্ডার উপরে। রাফসান অবশেষে শিকদার কোনো কুল কিনারা পাগলা না ঘোড়ার পেয়ে মতো সমস্ত আক্রমণ দোষ করতে লিন্ডার ঘাড়ে চাইছিল দিয়ে দিলেন লিন্ডাকে। কামিনী চৌধুরী। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ভাইকে ঘাড়ে আশ্বস্ত দিয়ে করলেন দিলেন কামিনী এই কথা চৌধুরী। আর কাউকেই জানাবেন না। ভাইকে আশ্বস্ত রাগে করলেন ঘৃণায় এই জর্জরিত কথা হয়ে কেউ রাফসান জানবে না। শিকদার দেশে ফিরে রাগে আসেন। ঘৃণায় জর্জরিত হয়ে রাফসান শিকদার আসমিন দেশে তখন ফিরে হোস্টেলে আসেন। থেকেই পড়াশোনা করে। আসমিন তখন ছোট হোস্টেলে থেকে সে থেকেই হোস্টেলে পড়াশোনা থাকতো, করে। তাই ছোট বাড়িতে কি থেকেই সে হতো হোস্টেলে তা সে থাকতো। জানতো না। তাই বাড়িতে কি হতো তা সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারতেন না রাফসান দেশে শিকদার। আসার পর তবে নিজের স্ত্রীর স্ত্রীর দিকে ভালোবাসায় তাকাতে বেশি পারতেন দিন না তাকে রাফসান দূরে শিকদার। সরিয়ে রাখতে পারেনি। তবে স্ত্রীর এর ভালোবাসায় মধ্যে বেশি খবর দিন আসে তাকে দূরে সরিয়ে লিন্ডা রাখতে প্রেগনেন্ট। পারেনি। রাফসান এর শিকদার মধ্যে 1 কোটি খবর টাকা আসে দিয়ে লিন্ডার লিন্ডা মুখ প্রেগনেন্ট। বন্ধ করে দেন। রাফসান শিকদার 1 কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ লিন্ডার করে দেন। যমজ ছেলে হয়। লিন্ডার জন্ম ছেলে ডেলিভারির হয়। সময় লিন্ডা মারা যায়। ডেলিভারির সময় কামিনী চৌধুরী লিন্ডা একটা মারা ছেলেকে যায়। নিজের কাছে নিয়ে নিল। কামিনী চৌধুরী একটা আরেকজনকে ছেলেকে নিজের হসপিটালে কাছে ফেলে নিয়ে আসেন। এলো, আরেকজনকে সে তার কাজ হাসিল হসপিটালে করার ফেলে জন্য আসেন। একজনই যথেষ্ট। তার কার্য হাসিল অযথা করার টাকা জন্য খরচ করে দুজন একজনই পালার যথেষ্ট। মানেই হয় না। অযথা টাকা খরচ করে আমজাদ চৌধুরী দুজন তখনই পালার স্ত্রীর মানেই ভালোবাসায় হয় না। চুপ ছিলেন। আমজাদ আরেকটা চৌধুরী ছেলেকে সে তখনই নিজের স্ত্রীর ভালোবাসায় চুপ অনাথ ছিলেন। আশ্রমে পাঠিয়ে দেন। আরেকটা ছেলেকে আর সে সেই নিজের ছেলেটাই হচ্ছে অনাথ আশ্রমে অমি। পাঠিয়ে দেন। রাফসান শিকদারকে এই আর সম্পর্কে সেই কিছুই ছেলেটাই জানানো হচ্ছে হয়নি। অমি। আমি কিছুটা বড় হতেই রাফসান আমজাদ শিকদারকে চৌধুরী এই সম্পর্কে তাকে সমস্ত কিছুই সত্যিটা জানানো জানিয়ে হয়নি। দেন। অমি নিজের কিছুটা মায়ের বড় উপর হতেই রাগ হলেও আমজাদ রাফসান চৌধুরী শিকদারকে তাকে কখনোই ঘৃণা সমস্ত করেনি সত্যিটা অমি। জানিয়ে দেন। তার মনে হয়েছে নিজের মায়ের ওপর রাফসান রাগ শিকদার হলেও যা করেছে রাফসান তা শিকদারকে একেবারেই সে সঠিক। কখনোই ঘৃণা করেনি অমি। তার মনে হয়েছে 3 বছর পর নিউজ রাফসান হলো শিকদার যা তাদের করেছে সন্তানের তা সত্যিকারের একেবারেই সঠিক। সুখ খুশি 3 এসে ধরা বছর দিল। পর নূর সবকিছু হলো। ভালোই চলছিল। তাদের নূরের মায়ের সংসারে অ্যাক্সিডেন্টে সত্যিকারের মৃত্যু খুশি এসে ধরা দিল। আবার সবকিছু এলোমেলো করে দিল। প্রথম সবকিছু নূরকে ভালোই হিংসে করলো, চলছিল। পরে নূরের মায়ের নূরকে অ্যাক্সিডেন্টে বুক দিয়ে মৃত্যু আগলে রেখেছে আবার আমি। সবকিছু এলোমেলো করে কখনো দিল। ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে প্রথম নূরকে দাঁড়ায়নি। হিংসে করলেও তবে পরে তার নূরকে আরেক বুক ভাই দিয়ে আগলে রেখেছে তার অমি। বাবার কখনো জান ভাই কেড়ে হওয়ার নিয়েছে। দাবি নিয়ে তার সামনে এই দাঁড়ায়নি। সম্পর্কে বিন্দুমাত্র তবে তার ধারণা নেই আরেক অমির। ভাই কিছু তার কিছু বাবার সত্যি জান কেড়ে শুধু নিয়েছে। ধ্বংসই ডেকে আনে। এ সম্পর্কে তাই বিন্দুমাত্র রাফসান শিকদার ধারণা নেই আসমিনের অমির। কাছে নিজের জীবনকে কিছু কিছু সত্যি খোলা শুধু বইয়ের মতো ধ্বংস ডেকে উপস্থাপন আনে। করেছিল। তাই রাফসান শিকদার আসমিনের কাছে তার এই নিজের জঘন্য জীবনকে অতীত খোলা বইয়ের আসমিনের মতো কাছে উপস্থাপন হেফাজতে করেছিলেন। রেখে বলেছেন তার এই জঘন্য নূর যেন অতীত কখনোই আসমিনের এই কাছে সম্পর্কে জানতে না পারে। হেফাজতে রেখে তাহলে সে আর বলেছিলেন তার নূর যেন বাবাকে কখনোই এই ভালোবাসবে না। সম্পর্কে জানতে না পারে। রাফসান শিকদারের তাহলে মৃত্যুর সে আর পরেও তার আব্বুকে আসমিন তার ভালোবাসবে অতীতের না। কারোর সামনে আসতে দেয়নি। রাফসান নিজের শিকদারের বাবার প্রতি মৃত্যুর রাগটা পরেও আসমিন তার এতদিন অতীত কারোর সামনে কথায় আসতে প্রকাশ দেয়নি। করলো, নিজের বাবার প্রতি এবার রাগটা সে হাতে কলমে এতদিন করার কথায় জন্য উঠে প্রকাশ পড়ে করলেও লেগেছে। এবার সে হাতে আমজাদ কলমে চৌধুরীর করার জন্য নীরবতাই উঠে যে পড়ে লেগেছে। কামিনী চৌধুরীকে এতটা আমজাদ বিনাশী চৌধুরীর বানিয়ে নীরবতাই দিয়েছে, কামিনী চৌধুরীকে তার শাস্তি এতটা আমজাদ বিনাশিনী বানিয়ে চৌধুরীকে দিয়েছে, পেতেই হবে। যার শাস্তি তাকে পেতে হবে। আসমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। গুলি হার্টের আসমিনের 1 অপারেশন ইঞ্চি উপর দিয়ে সাকসেসফুল বেরিয়ে হয়েছে। গেছে। গুলি তাই খুব হার্টের একটা ক্ষতি 1 ইঞ্চি হয়নি। উপর দিয়ে বেরিয়ে গেছে। তবে অতিরিক্ত ব্লিডিং তাই এর খুব জন্য একটা এখনো ক্ষতি জ্ঞান হয়নি। ফেরেনি তার। তবে অতিরিক্ত কয়েকদিন ব্লিডিং এর হসপিটালে থাকতে জন্য হবে। জ্ঞান ফেরেনি। আসমিনকে কেবিনে শিফট কয়েকদিন করা হলে হসপিটালে থাকতে সানভি হবে। আর অমিকে আসমিনকে দেখে কেবিনে আসে তাকে। শিফট করা হলে আসমিনের সানভি আর জ্ঞান অমি ফিরে গিয়ে 6 ঘন্টা দেখে পরে। আসে তাকে। পিটপিট করে চোখ খুলে চারিদিকে তাকাতেই চোখে পড়ে আসমিনের জ্ঞান ফিরে সোফায় 6 পায়ের ঘন্টা উপর পরে। পা তুলে পিটপিট করে বসে চোখ খুলে ম্যাগাজিন পড়া চারিদিকে তাকাতে নূরের চোখ দিকে। পড়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে ম্যাগাজিন পড়া নূরের দিকে। আসমিনের দিকে না তাকিয়ে উঠে আসে নূর। আসমিনের দিকে না হাতে তাকিয়ে একটা উঠে আসে নূর। বুকে নিয়ে হাতে একটা আসমিনের দিকে এগিয়ে যায়। গোলাপের তোড়া নিয়ে আসমিন আসমিনের দিকে এগিয়েছে। এখনো একধানে আসমিন তাকিয়ে আছে এখনো নূরের একধানে দিকে। তাকিয়ে আছে নূরের দিকে। নূর বাঁকা হাসলো। নূর বাঁকা হাসলো। ফুলের তোড়াটা তোড়াটা আসমিনের বেডের পাশে পাশে রেখে মোহনীয় মোহনীয় গলায় গলায় বলল, বলল, মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী কেমন সাহেব? ছিল মন্ত্রী সাহেব? আসমিন আসমিন হাসলো। কুড়ো হাসলো। সতর্পণে সার্জিক্যাল নাইফ হাতে তুলে নিল। সন্তর্পণে নূর বেডে এক হাতে সার্জিক্যাল ভর দিয়ে নাইফ হাতে আসমিনের তুলে দিকে নিল। ঝুঁকে আছে। নূর আসমিন বেডে নূরের এক ভর হাতে দেওয়া ভর হাতের দিয়ে রগ আসমিনের বরাবর দিকে ঝুঁকে আছে। এক টান দিয়ে আসমিন বাঁকা হেসে নূরের বলল, ভর দেওয়া হাতের রগ বরাবর এক টান দিয়ে সেটা বাঁকা না হয় হেসে একটু বলল, উপভোগ করে আসো। সেটা না আমি হয় এখানেই ওয়েট একটু করছি উপভোগ করে আসো তোমার শোনা। জন্য। আমি হ্যাপি এখানেই ওয়েট জার্নি। করছি তোমার জন্য। হ্যাপি জার্নি। নূরের হাত থেকে ফিনকি দিয়ে নূরের রক্ত হাত বের থেকে হচ্ছে। ফিনকি দিয়ে রক্ত নূর বের হচ্ছে। হতভম্ব চোখে তাকিয়ে নূর আছে হতভম্ব চোখে আসমিনের তাকিয়ে দিকে। আছে আসমিনের দিকে। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। মুচকি হেসে বলল,
আসমিন ভ্রু কুচকে ফেলল, মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবস্থায় অবাক আমাদের ছিলাম। ফিলিংসগুলো
আমাদের ফিলিংস গুলো তাই না? কত মিল হয়ে যায়, তাই না? সানভি আর আমি কেবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল। নূর ততক্ষণে ঢলে পড়েছে। আসমিন হালকা হেসে আস্তে আস্তে করে বলল 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে স্যার। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সে বাইরে ঘুরে বেড়াবে। আমি এখানে শুয়ে থাকবো, হবে না। আর সে বাইরে বাইরে ঘুরবে। আরেকটা কালো গোলাপের হবে না। তোড়ার ব্যবস্থা করো। আরেকটা কালো গোলাপের তোড়ার ব্যবস্থা করো। নূরকে নিয়ে যাওয়ার পর আসমিন অমি নিয়ে গেছে নূরকে। সানভি নিস্তেজ নূরকে কোলে নিতে গেলেই আসমিনের ভয়ঙ্কর ধমকে থেমে গেছে সে। আসমিনের ভয়ঙ্কর চাকরি জীবনে প্রথম আসমিন এভাবে হুঙ্কার দিয়ে ধমকে ভয় দ্বিধা সব নিয়ে যখন সানভি আসমিনের দিকে তাকিয়েছিল, তখন আসমিন গম্ভীর গলায় নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। আমি এই অপেক্ষাতেই ছিল। নূরের কাটা হাতটা দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। আসমিনের ভয়ে তখন অস্থির হলো। এক জায়গাতেই দাঁড়িয়ে ছিল। অনুভূতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে সে। সানভি মুখ বোতা করে আসমিনের দিকে তাকিয়ে আছে। আসমিন ভ্রু কুঁচকে বলল, কি কি? সানভি করুণ গলায় বলল, ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? আসমিন হালকা হাসলো। উঠে বসার চেষ্টা করতেই সানভি এসে সাহায্য করলো আসমিনকে। বেডে হেলান দিয়ে বসে সানভির দিকে তাকিয়ে হালকা হেসে আসমিন বলল, বাইরে তোমার ম্যাম সেফ নেশান। নূরের উপর আক্রমণ হতে পারে। আমি এখনো জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে। দেখতে আমি চাই না তাও জানি না। আমার অনুপস্থিতিতে এমনিতে বাইরে থাকুক, তোর ম্যাম থাকবে না। এমনিতে তো তাই ম্যাম থাকবে না, তাই তোমার ম্যাম যেমন জেনে বুঝে আমার হাটের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি চালিয়েছিল, তোর ম্যাম আমিও তেমনি ওর হাতে শুধু বুঝে আমার হাটের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে। জন্য আমিও তেমনি ওর হাতে শুধু এই বাহানায় কেটেছি। ওকে এখানে আটকে রাখা যাবে। ব্লাড লসের জন্য এখানে দুর্বল ব্যবস্থা করো। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে সানভি হা করে তাকিয়ে রইল কিছুকাল। তারপর ঘরের মধ্যে বেরিয়ে গেল কিছুক্ষণ। আসমিন চোখ বন্ধ করে গায়ে এলিয়ে বসে আছে। যেখানে তোকে এত যত্নে রাখি, সেখানে তোকে এত যত্নে রাখি, এই যন্ত্রণায় আঘাত করব আর ভুল করিস না। এই যন্ত্রণা আমি ভুলবো কি করে? ক্ষমা করতে করতে আর ভুল করিস না। আবার ক্লান্ত হয়ে যাই। তোকে ক্ষমা করতে করতে আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। আমার অভিমান সহ্য করতে পারবি না। ভালোবাসার মতোই তীব্র, সহ্য করতে পারবি না। আপন মনে বিড়বিড় করে বুকের ক্ষতস্থানে হাত বুলালো। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে তাকে। কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগে। নূর এখনো ঘুমাচ্ছে। আসমিন একদিনে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিয়ে বসে। দুটো বেড মোটেও না উচিত হয়নি। তার বেডটা যথেষ্ট বড়। এখানেই রাখা যেত নূরকে। দূরে রেখে হয়েছে এক জ্বালা। বউকে চুমু দেওয়া যাচ্ছে না। কাছে থাকলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারতো না। আসমিন আনমনে ভাবল, সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? তার বউয়ের ঘুমের সুযোগ ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে মেরে ভাবলো, নিজের ভাবনাকে সুযোগে কি আছে? ছুঁড়ে মেরে ভাবলো বউকে চুমু সুযোগে কি আছে? খেয়ে ফেলবে। আজব, জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খেয়ে খাবে। ফেলবে। বাধা দিলে জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে। সেই জন্মগতই বাধা নির্লজ্জ। দিলে অজ্ঞান করে এখন খাবে। কয়েকটা চুমুলো হবে, সেই জন্মগতই সে শুকিয়ে মরতে পারে না। এখন কয়েকটা চুমুলো সে হবে তো বাংলাদেশের সে শুকিয়ে মরতে পারে না। একজন গণ্যমান্য সে মন্ত্রী। বাংলাদেশের সে জাতীয় নিজেকে সম্পদ। শুকিয়ে মেরে তার একজন গণ্যমান্য জনগণের মন্ত্রী ক্ষতি করতে পারে না। সে নিজেকে শুকিয়ে মেরে তার জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। সকাল 10টায় হন্তদন্ত কামিনী পায়ে চৌধুরী কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর নূরের দিকে কামিনী তেড়ে গিয়েছে। কামিনী নূর চৌধুরী এতক্ষণ কটমট করে তাকিয়েছিল আসমিনের দিকে। আসমিনের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সেই সময় কামিনী চৌধুরী এভাবে তেড়ে আসা নূরের রাগের আগুনে ঘি ঢাললো। পাশে ফলের ছুরিটা হাতে নিতে থেমে গেল কামিনী চৌধুরী। নূর চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে কামিনী চৌধুরীর দিকে একটা আপেলের ছুরি চালিয়ে দিল। থেকে আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে।
আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে তার বাবার দিকে মুখুচকে তাকিয়ে রইল তার বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময় তার বাবা এসে বাগড়া দিল। আমজাদ চৌধুরী জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো? আমজাদ চৌধুরীর কোমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আসমিন। তবে তার ফেস আগের মতোই শান্ত। বাবাকে নিজের পাশে বসিয়ে গম্ভীর গলায় বলল, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করলো না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়া দিলে আমাকে দুনিয়া তো তাড়াতাড়ি আনতে পারতে না নিশ্চয়ই। তোমার যন্ত্রণায় আমি আর বাচ্চা কাচ্চা পারবো না। তারা পড়াশোনা কত পিছিয়ে যাচ্ছে, এতটা দায়িত্বজ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নয়। ছেলের কথা শুনে এতক্ষণে কষ্ট পাওয়া বৃথা মনে হলো আমজাদ চৌধুরী। বাকরুদ্ধ হয়ে তিনটে প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে বসে আছে। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো। ঝড়ে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে করতে আমজাদ চৌধুরী এই আমার ছেলে না কামিনী, সত্যি করে বলো তো এটা কার ছেলে? আমার ছেলে না কামিনী, হসপিটাল থেকে সত্যি করে বলো তো বলতে দেয়নি তো? এটা কার ছেলে? হসপিটাল থেকে বলতে দেয়নি তো? কামিনী চৌধুরী অসহায় চোখে তাকালো স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোঁটকাটা ছেলের সামনে নিজেই ভয় ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেবে আল্লাহ জানে। নূর গায়ে এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরছে তার এখন ঘুমের প্রয়োজন। শুনে মাথা ঘুরছে। যতদিন এখানে থাকবে সে সারাদিন ঘুমাবে। যতদিন এখানে থাকবে ফাইনাল সে সারাদিন ঘুমাবে। এসব ডিসিশন কথা শোনার চেয়ে এসব কামিরে পড়ে থাকাটাই কথা শোনার চেয়ে এতে পিঠ আর কোমরে পড়ে থাকা হলো কিছু যায় আসে না। পিঠ আর কোমর বাঁকা হলো কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেছে। আমজাদ চৌধুরী দুজনে বেডের মাঝখানে আসমিন কয়েকবার বিরক্ত চোখে তাকালো। সেভাবেই বসে আছে। আসমিনের কথা বাড়ানোই বসে আছে। কেবিনে সানভির সাথে কথা বাড়ায় মহিলার প্রবেশ করতে ভ্রু কুঁচকে ফেলা আমজাদ চৌধুরী। তার জানা মতে আসমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে তাদের পরিচিত মনে হচ্ছে না। মহিলাটি গিয়ে হাত বুলিয়ে দিতে আসমিন চোখ খুলল। মিষ্টি হেসে কুশল বিনিময় করে বসতে সানভি এক পাশে দাঁড়িয়ে আছে। অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সবকিছু সামলাচ্ছে। আসমিন তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু, ইনি মায়া আন্টি। ওনার সাথেই আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বললেন, একদম বাড়াবাড়ি করবে না আসমিন। পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে পাচ্ছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো তুমি? আমাকে রাগিয়ে দিও না আসমিন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। আসমিন তার বাবার চোখের দিকে তাকালো। আসমিনের চোখে আজ শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আসমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস চৌধুরীর স্বামী হারানোরও কোনো ভয় নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। আমার মুখ দিও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতেই নূরের জন্য ননদ চাই আমার। আর এটাই আপাতত তোমার শাস্তি। নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের অবশ্য সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্সে মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই 2 দিন আগেই তার বুক ফুটে
সে ফুটো করে দিয়েছে। আসমিন আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বউয়ের বদলতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পরে মিটিং শেষ হলো। বুকের ব্যথাটা খুব একটা কমেনি, সারতে কয়েকদিন লাগবে। ল্যাপটপ টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুলল, চোখের পাতায় ম্যাসাজ করলো আসমিন। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে। আসমিন নূরের অগোচরে হালকা হাসল। গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়ে বলল, আই এম লুকিং সো হট, তাই না? নূর বিরক্তিকর শব্দ করল। মাঝে মাঝে মনে হয় একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আস্ত খবিশ লোক একটা। নূর বলল, আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে এমন ব্যবহার, ছি। এই বয়সে এসে অযথা বিয়ে কেন করবে সে? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতীন আনতে চাইছেন, আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে কুঁচকে ফেলল আসমিন। চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাবার স্ট্রংনেসের ওপর আঙুল তুলছ? এত সাহস তোমার? আমার বাবা চাইলে এখনো ক্রিকেট টিম বানাতে পারে। হি ইজ এ স্ট্রং ম্যান। নূর দুই হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন তো আপনার অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন। সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করে না এসব বলতে? আসমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসল। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত ধকল নিতে পারতে কি না বুঝতে পারছি না। আফটার অল আই এম অলসো এ স্ট্রং ম্যান, বাট তুমি চাইলে আমিও ট্রাই করতে পারি। কাছে এসো। নূর হতভম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েক কোটি বার পণ করল, এই লোকের সাথে আর কথাই বলবে না। ছি ছি, কয়েক বছর আগে কত ভালো ছিল, এমন অসভ্য হলো কি করে? আসমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইফটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আসমিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আসমিনের বেডের সামনে সোফায় বসল। লারা ন্যাকাস্বরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপের সাথে কানাডা গিয়েছিলাম, তাই তো আসতে পারিনি। আসমিন কিছু বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুললেন, কর্কশ গলায় বললেন, এসব আমি কি শুনছি আসমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। লারা বলে উঠল, ঠিক বলেছেন আন্টি, একে তো এখনই পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে ভরা হলো তাদের ছেলেকেই মারতে চাইছে। আমি থানায় কল করছি। তুমি কিছু কি চিন্তা করো না বেবি, আমি মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আসমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে। আসমিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি
কি বলে ডাকবো বলো তো? না মানে, তুমি তো কখন থেকে আমাকে বেবি বলেই ডাকছো। আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আসমিনের পাশে বসে গদগদ গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কতদিনের শখ জানো? তুমি তো কখনোই ডাকলে না আমায়। আসমিন বাঁকা হাসল, জোরালো গলায় ডাক দিল, বাহাদুর। লারা এক লাফে উঠে পড়ল, ভীত চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ওদিনে বিভীষিকাময় সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আসমিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুর এসে উপস্থিত। আসমিন মোবাইলে চোখ রেখেই ধীর গলায় বলল, লারা বাবুকে নিয়ে যাও, আজকে সারাদিন তাকে সেরোলাক্স খাওয়াবে। আমার বাবু বলে কথা, কাজে যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ার্ত চোখে তাকালো। বাহাদুর ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি, আপনি কিছু বলুন, আপনার কথা আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আসমিনকে ধমক দিয়ে বলল, এসব কিসব আচরণ আসমিন, তুমি ওর সাথে এমন করতে পারো না। আসমিন সেদিকে কোনো ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলো, বলে উঠল, বাহাদুর। ব্যাস, সাথে সাথেই বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করল। নূর বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। দুদিনের সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরীর আগে গজগজ করতে লাগলো, এই ছেলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তার ছেলের হাসি হাসল সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববে না, বিয়ে তো অনেক পরের কথা। আসমিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। সে খেলায় মহারথী, তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার হাতে এখনও মুখ্য চাল আছে, সে এক চালই সব কয়টা কুপকাত হয়ে যাবে। আসমিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল। চোখ বন্ধ করেই মলিন হাসল সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠল? সেই সব কিছুই না করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো। টাকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলে সেও কি সহ্য করতে পারবে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাঁদতে কাঁদতে মরবে সে। হায় আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললো আমাকে? আসমিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। একটু পরেই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটাই খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভেতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী। সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরী যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আসমিনের হাতে আর লোন উপায় নেই। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়ে কামিনী চৌধুরী তার ফেলা পাদে পা দেবে। আসমিনের ভাবনা মাঝে কেবিনে প্রবেশ করল আমজাদ চৌধুরী, আর তার পাশেই বধূবেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকেই স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল সে। প্রিয় মানুষের হাতে অন্য একটি মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতে আগলে নিল আসমিন। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। আমজাদ চৌধুরী ফোলা ফোলা রক্তিম চোখে তাকালো আসমিনের দিকে।
নূরও হতভম্ব হয়ে বসে পড়েছে, মাথা ঘুরছে তার। আসমিন সত্যি এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আমজাদ চৌধুরী এসে আসমিনের থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুক আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সে। আসমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না তাকে, এখনো তো অনেক পথ বাকি। দিনের সূর্য ঢলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কামিনী চৌধুরী প্রায় 8 ঘন্টায় অজ্ঞান হয়েছিল। ততক্ষণে আমজাদ চৌধুরী তার পাশে তার হাতে আঁকড়ে ধরে বসেছিল। কামিনী চৌধুরী জ্ঞান ফিরতেই দেখে তাকে কেবিন থেকে বের করে দেয় আসমিন। কামিনী চৌধুরী চোখ খুলে নিজের পাশে শুধু আসমিনকে দেখে চোখ বন্ধ করে ফেলে। তার বিশ্বাসই হচ্ছে না আমজাদ, তার ভালোবাসা, তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আসমিন এক ধ্যানে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। মায়ের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু এছাড়া আর উপায় নেই। আমার সামনে থেকে চলে যাও আসমিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরী ভাঙা গলা শুনে বুক কেঁপে উঠল আসমিনের। তার মায়ের এমন গলা এর আগে কখনোই শুনেনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আসমিন। আসমিন বেরিয়ে যেতে চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল। দরজার বাইরে আসমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত পা ছাড়িয়ে ফ্লোরে বসে আছেন। আসমিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবার বাড়ছে। তার পাশের কেবিনে কামিনী চৌধুরীকে সে শিফট করা হয়েছে। আসমিন ধীর পায়ে নিজের কেবিনে প্রবেশ করতেই নূরের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসল। নিজের পেটে গাইলে দিতেই মায়া নামক মহিলাটা এসে আসমিনের পাশে বসল। আসমিন একবার তাকে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে? না। আসমিনের গলা স্বাভাবিক। মায়া মুচকি হাসল। আসমিনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। হুম। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়া নামক মহিলার দিকে। নামের মতোই মহিলার মুখটা অসম্ভব মায়া ভরা, কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক, নূর কখনই চায়নি তার সাথে এমন কিছু হোক। সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথেও এমন কিছু হোক। অথচ আসমিন নিজের ছেলে হয়েও তাকে সেই কষ্টটাই দিল। কামিনী চৌধুরীর কান্না আওয়াজ এখনো শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। আসমিন চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। চিৎকার করে অমিকে ডাকল। অমি! হন্তদন্ত হয়ে দৌড়ে এলো অমি। আসমিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আসমিনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এখনই বাসায় যাব। অমি, সব ব্যবস্থা করো। এখনই মানে এখনই। আসমিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আসমিনের দিকে তাকালো, ঘৃণা নিয়ে বলল, জানি না কেন আপনি এমনটা করলেন। কারণ যাই হোক না কেন, আমার আপনার প্রতি ঘৃণাই হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারো ঘরেই না হয়, সেই দোয়াই করি। আসছি। নূর বেরিয়ে যেতেই চোখ খুলো আসমিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আসমিন সেদিকে তাকে হালকা হাসার চেষ্টা করল। আমজাদ চৌধুরী একই ভাবে বসে আছে। কামিনী চৌধুরী এখনো কাঁদলেও এখন একেবারে শান্ত। ঝড় আসার আগে পরিবেশ যেভাবে শান্ত হয়ে যায়, কামিনী চৌধুরী সেভাবে শান্ত হয়ে গেছে।
বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে, তার পিছনে মায়া নামক মহিলাটা দাঁড়িয়ে। কামিনী চৌধুরী ধীর পায়ে হেঁটে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। আমজাদ চৌধুরী তার দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে সে। কামিনী চৌধুরী বলল, আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছি। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এভাবে ভাঙলে আমজাদ? তুমি আজ সেই কামিনী চৌধুরীকে মেরে ফেলেছ যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসত। আজ থেকে এই কামিনী চৌধুরীর না কোনো স্বামী আছে আর না কোনো ছেলে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সবসময় আমার কাছে প্রিয়, তাই তোমার খারাপ চাইতে পারলাম না। ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টো ঘুরে যেতেই আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আঁকড়ে ধরলেন। ব্যগ্র গলায় বললেন, কোথায় যাচ্ছ কামিনী? তুমি অসুস্থ, বাসায় চলো, রেস্ট নিতে হবে তোমার। কামিনী চৌধুরী হাসলো, বিদ্রুপের গলায় বলল, দেখো কাণ্ড, অসুখ নিজেই বলে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছে তো আমজাদ। যাই হোক, পথ ছাড়ো। ডিভোর্স লেটার সময় মতোই পেয়ে যাবে। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কাঁপা কাঁপা গলায় বলল, ডিভোর্স? কামিনী চৌধুরী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তো তুমি কি ভেবেছিলে সতীন নিয়ে সংসার করব? আমি শিকদার বংশের মেয়ে, কামিনী শিকদার। ভাগাভাগি করার আমার ধাতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমারই ছিলাম। আজ যখন ভাগ হয়েছ, তখন পুরোটাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। আসমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার সময় তার হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পূরণ করে এসেছে। আসমিন কেবিন থেকে বেরিয়ে আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। বলে উঠল, এখানেই থাকতে চাও? আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন হালকা হেসে চোখ সরিয়ে নিল। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়া আন্টি মুচকি হেসে চলে গেল। আসমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল, বলল, আজ তোমার দ্বিতীয় বাসর রাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় না তোমাকে দিয়ে কিছু হবে। তখন এটা কাজে লাগবে। রুমে যাওয়ার আগে খেয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গাড়ে চটাস করে একটা চড় মারতেও ভুলে গেলেন। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে, এই প্রতিজ্ঞা করেও ফেলল সে। আসমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে ফোনে বিজি হয়ে গেল আসমিন। আমজাদ চৌধুরী হন হন করে এসে গাড়িতে বসল। রাগে ফুসফুস করে আসমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করিয়ে দিলাম, আর কি চাই?
আমজাদ চৌধুরী উত্তর দিতে ভুলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথাটা সিটে এলিয়ে দিলেন। সানভি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় চোখে একবার তাকালেন। আহা, বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরই আসমিন বাসায় এসে উপস্থিত হলো। আমজাদ চৌধুরীর সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে এর মধ্যেই। আসমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানভিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দোসান, বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগের বার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্ট হতো। এবার তাই সব পারফেক্টলি করবে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগের বার থাকলে পারফেক্ট হতো মানে? কামিনী চৌধুরী নিজের রুমে বসে বসে সব শুনে মুচকি হাসলেন। বিড়বিড় করে বলল, তুমি আমার পেট থেকে হয়েছ, আমি তোমার পেট থেকে হইনি। লেটস দ্য গেম বিগিন। আসমিন সরাসরি নূরের রুমে ঢুকলো। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। আসমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো সে। বাড়িতে এসেও শান্তি নেই, ঠিক এসে হাজির হয়েছে। নূর বলল, এখানে কি চাই? আসমিন বলল, বউ চাই, কাছে এসো। বের হন এখান থেকে। নূরের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আসমিন নূরকে জড়িয়ে ধরল। নূরকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলছে, আর আমার এখনো একটাও হলো না। এটা মেনে নেওয়া যায় বলো? তাই আজ বাসর করতে এসেছি। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দেব, না হলে নাক কাটা যাবে যে। এত হ্যান্ডসাম লোক বৃথা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিনকে আর কিছু বলতে ইচ্ছা করছে না তার এখন ঘুমের দরকার। নূর হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিল আসমিনের কাছ থেকে। এক গ্লাস পানি আসমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানি খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আসমিন ভ্রু কুচকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলেও মুখে কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল পানিটা। পানি খাওয়ার সাথে সাথে নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল সে। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন আসমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আসমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়ে বিজয়ের হাসি হাসলো আসমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আসমিন বাঁকা হেসে উঠে দাঁড়ালো। নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না, আমরা বরং পরে একসময় ট্রাই করব। ও, তোমার পানির গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসরও সেরে ফেলেছে, আর কেউ এখানে ব্রেকফাস্ট টেবিলে আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সারাদিন রিহার্সাল করবে, রাত 8টায় শুরু হবে কনসার্ট। আসমিন সেখানে চিফ গেস্ট। যদিও নূর সেটা জানে না, আসমিন নিজেই জানতে দেয়নি নূরকে। বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে আজ। আসমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আসমিন রাতে একেবারে যাবে সেখানে। আসমিনের মতে বউয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আর সে কখনো নিজের দায়িত্বের
আর সে কখনো নিজের দায়িত্বের অবহেলা করে না। আসমিন সকাল সকাল জিমে গিয়েছে। ইদানিং সে নিজেকে নিয়ে বেশ চিন্তায়। বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না। ব্যাপারটা গুরুতর। এত মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে। কোথায় সে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না, সারাক্ষণ লাঠিসোঁটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে। সে ভালো বলে এখনও কিছু বলছে না, না হলে এতদিনে 2 বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখত। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আসমিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে ভ্রু কুচকে ফেলল আসমিন। কামিনী চৌধুরী গুনগুন করতে করতে ব্রেকফাস্ট করছে। আমজাদ চৌধুরী এখনও নিচে আসেনি। সানভি আর আমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আসমিনকে দেখে তারা দাঁড়িয়ে গেল। আসমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল, আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না। দুজনের মাথা নেড়ে সম্মতি জানালো। মিনিট 2 পরে ঘুমে ঢুলতে ঢুলতে নূর এসে উপস্থিত হলো। ধাপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল টেবিলে। অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বসে সে সত্যিই সেই গ্লাসের পানি খেয়ে ফেলে নিত। উফ, মাথা ধরে বসে রইল নূর। আসমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখে খাবার মুখ পুড়ছে। তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্নগুলোতে চোখ বুলিয়ে আবার খাবার মনোযোগ দিল সে। আসমিনের পূর্ণ ধ্যান কামিনী চৌধুরীর দিকে। এত শান্ত মানেই ঝড়ের পূর্বাভাস। নূর টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেও সানভি একটু পরপর লাজুক চোখে আসমিনের দিকে তাকাচ্ছে। আসমিনের খাওয়া শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আন্টি নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়িতে দারুণ লাগছে তাকে। মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আসমিন। আমজাদ চৌধুরীও ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে। এইভাবে তাকানো কি আছে? মায়ার ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পড়ল। কামিনী চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে। যে বিয়ে করে দিলাম অমনি মেন কাজ সেরে ফেললে। আমজাদ চৌধুরী চারিদিকে চোখ বুলিয়ে নিলেন। ভাগ্য ভালো আর কেউ শোনেনি। আসমিনের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাবা হই তোমার, লাজলদা সব খেয়ে বসে আছো। বেয়াদব ছেলে, বিয়েটা নকল, তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করো। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তার মানে বিয়েটা আসল হলে সত্যিই বাসর করে ফেলতে? এই বয়সে এতটা ডেসপারেট হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব, নির্লজ্জ যাই বলো না কেন, আমার কিছুই যায় আসে না। কারণ আমি আমার বাবার মধ্যে হয়েছি। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ। আর বিয়েটা আসল ছিল। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে ছেলের চলে যাওয়া দেখলেন। তার মাথায় একটা কথাই ঘুরছে, বিয়েটা আসল ছিল। নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল। আসমিনকে এখন তার শুধু একজন অসহ্য ভয়ঙ্কর মানুষ মনে হয়। চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বলল, কিছু কথা ছিল আঙ্কেল। আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। নূর চোখ সরিয়ে নিল। শান্ত গলায় বলল, আমি ডিভোর্স নিতে চাইছি। যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই, সেহেতু মৌখিক তালাক দিলেই হবে। আমজাদ চৌধুরী চমকে উঠলেন। ভয়ার্ত চোখে তাকালো নূরের দিকে। নূরের পিছনেই আসমিন দাঁড়িয়ে শান্ত চেহারার ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে। সানভি অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন ঠান্ডা গলায় হুঙ্কার দিয়ে বলল,
শান। সানভি পরিমরি পায়ে দৌড়ে গিয়ে একটা হকি স্টিক এনে দিল আসমিনের হাতে। নূর ভ্রু কুচকে তাকিয়ে আছে আসমিনের দিকে। মুহূর্তেই ডাইনিং টেবিলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙা কাজটার দিকে। এটা তার মায়ের হাতের কেনা। মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরে। চোখ বন্ধ করে হাত মুঠ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আসমিন হকি স্টিকটা সানভির হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার এই কথা মুখ থেকে বের করলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি, আর হকি স্টিকের জায়গায় আমি। কিভাবে ভাঙবো তার সবার সামনে বলতে চাইছি না। নূরের মুখ ছেড়ে দিয়ে শান্ত হয়ে বেরিয়ে গেল আসমিন। ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। নূর হনহন করে নিজের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে। আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল, চিন্তা করবে না, রাগ উঠেছে তাই এমন করেছে, মাথা ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। এমনিতে আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল। মায়ের কথা শুনে আগুনে ঘি ঢালা কাজ হলো। সে আগুন চোখে তাকালো মায়ের দিকে। শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নাটক করছো? বউ সাজতে চাইছো? কান খুলে শুনে রাখো, এই বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি। নিজের সীমার মধ্যেই থাকো, আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। আর সবাইকে ভেজা চুল দেখিয়ে কী প্রমাণ করতে চাইছো? আমি খুব আদর করেছি তোমায়? ছি, নোংরা মেয়ে মানুষ। আমার পরিবার থেকে দূরে থাকো। সময় হলে আমি নিজেই তোমাকে রাস্তায় ছুঁড়ে মারব। মায়া ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে। হাতটা ব্যথা নীল হয়ে গেছে। কাল তো সব ঠিকই ছিল, আজ হঠাৎ করে কি হলো? মায়া ধরা গলায় বলল, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছিলাম। আমজাদ চৌধুরী তেতে উঠলেন। কর্কশ গলায় বলে উঠলেন, আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা? একদম আমার কাছে ঘাসার চেষ্টা করবে না, অসহ্য লাগে তোমাকে। মায়ের বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী। মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। কামিনী চৌধুরী রুমে বসে কুরু হাসলেন। টাকার ব্যবস্থা হয়ে গেছে, কাল অথবা পরশু টাকা হাতে পাবে। তখন সে নিজের আসল চাল চালবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেল। অন্যান্য শিল্পীরাও এখন পারফর্ম করছে। মন ভালো হলো আসমিনের ওপর একটা 16 আনাই আছে। পার্কিংয়ে আসমিনের গাড়ি বহর দেখে বাঁকা হাসল নূর। কালো মার্সিডিসটা আসমিনের অসম্ভব প্রিয়। এটা ছাড়া সে কোথাও যায় না। গাড়িতে একটা স্ক্র্যাচ পড়লেও আসমিনের মাথা ঠিক রাখতে পারে না। কুড়ো হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে। আসমিন তীক্ষ্ণ চোখে সব কিছুই দেখছে। নূরকে ঠিক একটা বারবি ডলের মতোই লাগছে। বউ সুন্দরী হলে অনেক জ্বালা, সেখানে মন্ত্রী হয়ে কোনো লাভ নেই। বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না। পুতুলের মতো একটা বউ তার। সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে বসে মুরগির মতো ঝিমাতে হচ্ছে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আসমিনের। কনসার্ট শেষ হলো রাত 2টায়। আসমিন ভার্সিটি চত্বরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে। নূরের গাড়ি এসে আসমিনের গাড়ির সামনে থামল। আসমিন ভ্রুকুচকে সেদিকে তাকালো। নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই বিরস মুখে অমি দাঁড়িয়ে। নূর 2 আঙ্গুল দিয়ে সেলুট দেখিয়ে ধুম করে আসমিনের গাড়ির গ্লাসটা ভেঙে ফেলল। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আসমিন ইশারা থামিয়ে দিল।
তোরা মিডিয়া সামলা, এদিকে যেন না আসে। ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল। নূর সবগুলো গ্লাস ভেঙেই ক্ষান্ত হয়নি, পুরো গাড়িটা অচল করেই ক্ষান্ত হয়েছে। আসমিন দু হাত ভাঁজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর ক্রুড়ো হেসে আসমিনের কাছে এসে দাঁড়ালো। ময়লা ছাড়ার মতো হাত ঝেড়ে ফিচেল ভাড়ায় বলল, হিসেব বরাবর মন্ত্রী সাহেব, উইশ ইউ ভেরি নাইস জার্নি টু নাইট। সকাল থেকেই কামিনী চৌধুরীকে খুব বেশি খুশি খুশি মনে হচ্ছে। নূর তীক্ষ্ণ চোখে সবকিছু অবলোকন করছে। মায়া বেগম নিজের মতো কাজ করে যাচ্ছেন। বিয়ের পর থেকে কিচেন সেই সামলায়। এখন আর শেফের রান্না খেয়ে সবাই তার হাতে রান্নাই খায়, তবে কামিনী চৌধুরীর খাবার শেফই রান্না করে। আসমিন আজ সপ্তাহখানেক হলো কানাডা গিয়েছে। কিছু জরুরি কাজে আটকে যায়, আরও কয়েকদিন থাকতে হবে। নূরের সাথে এই কয়েকদিন কথা হয়নি তার। কামিনী চৌধুরী নূরকে 400 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কাল। সেই সাথে RS কোম্পানির থেকে শেয়ার একটা পোশাক কারখানাও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সূত্রে সেই কারখানা পেয়েছে, আর RS কোম্পানিতে তার কোনো শেয়ার নেই। কামিনী চৌধুরী দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে সব। কোথায় 4000 কোটি টাকার ইন্টারন্যাশনাল কোম্পানি, আর কোথায় 50 কোটি টাকার সামান্য একটা কোম্পানি। আজ ছুটির দিন, শুক্রবারে কেউ অফিসে যায়নি। আমজাদ চৌধুরী নিজের রুমে রেস্ট নিচ্ছে। মায়া বেগমের রুমেই সে থাকে। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে যেতে চাইলেও কামিনী চৌধুরী তাকে রুমে ঢুকতে দেয়নি। মায়া বেগমের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে। কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। আসমিনের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে আমজাদ চৌধুরীর। 4 বছর বয়স থেকে আসমিনকে হোস্টেল থেকে পড়াশোনা করেছে। কামিনী চৌধুরী ছোটবেলা থেকেই আসমিনের প্রতি ছিল উদাসীন। জীবনের 20টা বছর সে হোস্টেলেই কাটিয়েছে। তবুও আমজাদ চৌধুরীর সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আজ এত কাছের থেকেও তাদের মধ্যে 1000 মাইলের দূরত্ব। ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল নূর। অমি কিছু হিসাব বুঝিয়ে দিচ্ছে তাকে। আজ আসমিনের দেশে আসার কথা। সেদিনই এরকম দেখতে আরেকটা গাড়ি নিয়ে এসেছে আসমিন। সেদিনই একই রকম দেখতে আরেকটা গাড়ি নিয়ে এসেছে আসমিন। কলিং বেলের শব্দে কামিনী চৌধুরী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুললেন। মেয়েটগুলো হা করে তাকিয়েছে কামিনী চৌধুরীর দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কামিনী চৌধুরীর মুখ চকচক করে উঠল। তাকে জড়িয়ে ধরে কুমিরের কান্না কাঁদতে লাগলো। নূর চোখ মুখ উচকে সেদিকে তাকিয়েছে। ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না। অমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী কান্না আওয়াজ শুনে আমজাদ চৌধুরীও বেরিয়ে এসেছে তার রুম থেকে। কামিনী চৌধুরীকে শান্ত করে বুক থেকে সরাতেই কেঁপে উঠল অমি। অবল চোখে তাকিয়ে রইল সেদিকে। এই যেন তারই প্রতিচ্ছবি। নূর একবার দেখে আবার নিজের কাজে মন দিল। সেদিকে চোরা চোখে তাকালো অমি। নূরে কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হলেও কিছুই বলল না। আমজাদ চৌধুরী একবার নূরের দিকে তাকিয়ে আবার শক্ত চোখে কামিনী চৌধুরীর দিকে তাকালো। মনে মনে করুণা হলো তার সহধর্মিনীর জন্য। পদে পদে হেরে নিজেকে উন্মাদ করে চলেছে। এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ছেলেটাকে নিয়ে ভেতরে আসলো কামিনী চৌধুরী। ছেলেটা দেখতে অমির মতো হলেও অমি থেকে তার গায়ের রং অনেকটাই উজ্জ্বল। কামিনী চৌধুরী শয়তানি হাসি এসে নূরের বরাবর এসে বলল, সবাইকে উদ্দেশ্য করেই বলল, সবার মনে অনেক প্রশ্ন, তা আমি জানি। তার আগে পরিচয় করে দিই, এ হচ্ছে আশিয়ান শিকদার। শিকদার এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী, রাফসান শিকদারের ছেলে। আশিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে অমির দিকে। দেখতে তার মতো ছেলেটাকে বুঝতে বাকি নেই তার। কাউকে কিছু না বলে স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরল। অমি অবাক হলেও কিছু বলল না। কামিনী চৌধুরী মুখ কুচকে তাকিয়েছে সেদিকে। নূর এবার আয়েশ করে বসল। অমি নিজেকে ছাড়িয়ে নিল
আশিয়ানের দিকে। চোখের পানি লুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 20 জন গার্ডসহ বাড়িতে ঢুকল আসমিন। সারি সারি লাগেজগুলো রেখে গার্ডগুলো নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আসমিন ক্লান্ত গা এগিয়ে দিল সোফায়। নূরের কাঁধে মাথা রেখে ন্যাকা গলায় বলল, আই মিস ইউ বউ। তোমাকে ছাড়া থাকতেই পারছিলাম না জানো, তাই তাড়াতাড়ি চলে এলাম। নূর ক্লান্ত শ্বাস ছাড়ল। না, এই লোকের অসহ্য কারবার শেষ হবে না। আর না, নূর ভালো বোধের মতো সংসার করতে পারবে। আসমিন কি কিছু না বলে আশিয়ানের দিকে তাকালো নূর। সে আপাতত কামিনী চৌধুরীর পাশে বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নূর আসমিনের দিকে। নূর সেদিকে পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার পরিচয়? কামিনী চৌধুরী কর্কশ গলায় বলল, এই মেয়ে, একটু আগে কি বললাম শুনতে পাওনি? না, আমি সবার কথা কান দেই না। রাস্তার কুকুরও তো ঘেউ ঘেউ করে, তাই বলে তো মনোযোগ দিয়ে শুনতে হবে তার কোনো মানে নেই। আমি আপনার সাথে কথা বলছি না মিসেস চৌধুরী। পরের বার আমার কথায় বাম হাত ঢুকানোর চেষ্টা করবে না। আই ডোন্ট লাইক ইট। কামিনী চৌধুরী কটমট করে তাকালো নূরের দিকে। আশিয়ান ইশারায় তাকে শান্ত হতে বলে নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আশিয়ান শিকদার, রাফসান শিকদারের ছেলে। আসমিন নূরের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। তীক্ষ্ণ চোখে তাকালো আশিয়ানের দিকে। নূর শান্ত চোখে তাকালো। উঠে গিয়ে রাফসান শিকদারের কাউচে বসে পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলল, প্রুফ আছে? আশিয়ান নড়ে চড়ে বসল। জোর গলায় বলল, ডিএনএ টেস্ট করে দেখতে পারো। কানাডায় আমার আম্মুর সাথে সম্পর্ক ছিল তোমার বাবার, সেখানেই আমার জন্ম। আমজাদ চৌধুরী আর মামুনি সাক্ষী আছেন, চাইলে জিজ্ঞাসা করতে পারো নূর। নূর ক্রুড় হাসল। আসমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মলিন চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন চোখ সরিয়ে নিল। এ তো একদিন হওয়ারই ছিল। নূর আশিয়ানের দিকে তাকিয়ে তার ছেলের গলায় বলল, আমার বাবার এক রাতের বেড পার্টনার ছিল আপনার মা, তার জন্য তাকে 1 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। আর আপনার মা আমার বাবার সুযোগ নিয়েছিল। তার বেহায়াপনার ফল হচ্ছেন আপনি, যাকে বলে অবৈধ সন্তান। কোনো অবৈধ সন্তান কী করে রাফসান শিকদারের উত্তরাধিকার হতে পারে? নিজের অবস্থান বুঝতে শিখুন মিস্টার আশিয়ান। লোকে শুনলে হাসবে যে। আশিয়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে নূরের দিকে। এই মেয়েকে 2 আঙ্গুলে পিষে ফেলা তার 2 মিনিটের ব্যাপার। নিজের হিংস্রতা এই মুহূর্তে বাইরে আনতে চাইছে না সে। কামিনী চৌধুরী বাঁকা হাসল। সে জানত নূর এমন কিছুই করবে। আশিয়ানকে হালকাভাবে নেওয়া তাদের মোটেই উচিত হচ্ছে না। দুবাইয়ের নামকরা মাফিয়া সে। শিকদারের এই অর্থ সম্পদ তার হাতের ধুলোর মতো, কিন্তু সে শিকদারদের মৃত্যু চায়। তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার এখানে আসা। চাইলে এই মুহূর্তে সবাইকে মেরে ফেলতে পারে সে, কিন্তু এত সহজে মৃত্যু দেবে না আশিয়ান। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দিবে তাদের। তার কাছে মৃত্যু খুবই সামান্য শাস্তি। সত্যিটা জানানোর ছিল, তাই জানালাম। অনেক তো আয়েশ করলে, এবার না হয় বাবার যারা সন্তানের সাথে হালকা মোকাবেলা হয়ে যাক তোমার। আসমিন শব্দ করে হেসে উঠল। আশিয়ান আর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ক্রুর হেসে বলল, কেন নয় মিস্টার মাফিয়া? আপনার অপেক্ষায় আমার চোখের নিচে কালি পড়ে গেল। এত অপেক্ষা তো আমি আমার
বউয়ের জন্য করিনি। এসেছেন, কয়েকদিন ঘুরুন ফিরুন, যা হওয়ার তা না হয় পরে হবে। দেখা গেল আর সুযোগই পেলেন না বাংলাদেশ দেখার। কয়েকদিন রেস্ট নিন, এখন আপনি আসতে পারেন। আমার খুব প্রেম পেয়েছে, এই মুহূর্তে বউ দরকার। আমি আবার প্রেম চেপে রাখতে পারি না। আসো তো বউ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরকে টেনে উপরে নিয়ে গেল আসমিন। অমিক অন্যদিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল বাসা থেকে। আসিয়ান আয়েসি ভঙ্গিতে বসে বাঁকা হাসল। ইন্টারেস্টিং কিছু হবে এবার। আসমিন নূরকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। নূর শয়তানি হাসি হেসে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন কিছু বলতে যাবে, তার আগে নূর আগ্রাসীভাবে আদর করতে লাগলো আসমিনকে। আসমিন থমকে গেল। মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে গেল। ঠোঁটে হালকা ব্যথার আবির্ভাব হতে দু লাফে সরে গেল সে। তুমি এভাবে একজন গণ্যমান্য মন্ত্রী ইজ্জত লুটে নিতে পারো না। আমার এত বড় সর্বনাশ করো না নূর। আমি জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। এখনো বউর সাথে বাসাটাই করা হয়নি। নূর কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন দু হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। নূর একটা বালিশ ছুঁড়ে মারল আসমিনের দিকে। রাগী গলায় বলল, এমন করলে আর বাসরও হবে না। এত নাটক করেন কিভাবে? অসহ্য মানুষ একটা। কনফারেন্স রুমে মুখোমুখি বসে আছে আসমিন আর নূর। তার পাশে আমজাদ চৌধুরী, অমি আর সানভি বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও নূর স্বাভাবিকভাবেই কিছু একটা ভেবে যাচ্ছে। আজ সকাল থেকেই শেয়ার বাজারে তাদের শেয়ারের রেট কমছে। এভাবে চলতে থাকলে কোম্পানি অনেক বড় লসের মুখে পড়বে। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছে। সবার কোম্পানিতে ইনভেস্ট করেছে RS কোম্পানি। তাই আজ সবাইকে মিটিংয়ে ডেকেছেন। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের MD হিসেবে আসমিন আর আমজাদ চৌধুরী এখানে উপস্থিত হয়েছে। আসমিন একটু পরপর হাই তুলছে। আজ একটা সমাবেশ আছে তার। এভাবে বসে থেকে সময় নষ্ট করার সময় নেই তার। বিরোধী দল আজ একটা ঝামেলা পাকাবেই, সেভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে সে। এই যে হিংস্রতা যতটা সম্ভব লুকিয়ে রাখে সে। আবার এক বেয়ারিশ বাদরছানা এসে জুটেছেন। না, আর ভালো হলো না। আফসোসের শেষ তুলল আসমিন। আমজাদ চৌধুরী পুতুর খেপে আছে কামিনী চৌধুরীর উপর। ভালোবাসা অন্ধ হয়ে আজ এই দিন ডেকে এনেছে তার। প্রথম দফায় লাগাম টেনে ধরলে বুড়ো বয়সে এসব দেখতে হতো না। আসমিন সপ্তমবারের মতো হাই তুলে জোরে বলল, আস্তাগফিরুল্লাহ। আমজাদ চৌধুরী ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে। আসমিন সরল গলায় বলল, নতুন পর্যায়ে কী খবর আপনার? দিনকাল কেমন চলে? আমজাদ চৌধুরী বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলেন। নূর অমিকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে দেখা করতে বলল। অমি মুচকি হেসে সায়জা নিয়ে চলে গেল। নূর। হঠাৎ আসমিন গম্ভীর গলায় নূরকে ডাকলো। নূর। নূর ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কী হয়েছে? আসমিন শীতল গলায় জিজ্ঞেস করলো, তুমি আসিয়ানের কথা আগে থেকেই জানতে? আসমিনের প্রশ্নে তপ্তশ্বাস ছাড়ল নূর। ভরাট গলায় বলল, না, কিছুদিন আগেই জেনেছি। আসমিন বলল, মামাকে বলবো জানানোর। আমরা সবাই পরিস্থিতির শিকার। চোয়াল শক্ত হয়ে গেল নূরের। শক্ত গলায় বলল, না মন্ত্রী সাহেব, আমরা আপনার মায়ের লোভের শিকার, আপনার মায়ের হিংসার শিকার, আপনার মায়ের জেদের শিকার, আপনার মায়ের পাপকে পরিস্থিতির শিকার ওপর
পরিস্থিতির শিকার বলে চাপিয়ে দিবেন না। আসমিনের চোখ ঘোলাটে হলো। মলিন গলায় বলল, আমাকে ঘৃণা করো নূর? নূর থমকালো। উত্তর না দিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো আসমিনের দিকে। আসমিন মলিন হাসলো। চোখ বন্ধ করে আমজাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আমি মিসেস চৌধুরীকে কিভাবে ক্ষমা করব আপু? সে যে আমার মমতাময়ী মায়ের খুনি। তার মধ্যে বাস করা আমার আম্মুকে সে মেরে ফেলেছে। সে এখন শুধুই কামিনী চৌধুরী, তার আর কোনো পরিচয় নেই। বিশাল কনফারেন্স রুমে 3 জন মানুষের নীরবতা তাদের হারানোর বিশালতা জানিয়ে দিচ্ছে। এত কিছুর পরেও তুমি কিভাবে এত ভালোবাসো আব্বু? আমজাদ চৌধুরী হাসলো। ছেলের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, তোমরা তার বিনাশী রূপকেই চেনো, আর আমি তাকে নিজের একমাত্র কাছের মানুষ হিসাবে চিনি, যে বিদেশের মাটিতে আমার একমাত্র আশ্রয় ছিল। আমার কান্নায় যে কাঁদত, আমার হাসিতে যে হাসত, আমার উদাসীনতায় যে বিষণ্ণ হয়ে যেত, আমার খারাপ সময় 1 মিনিটের জন্য যে আমার হাত ছাড়েনি, তার প্রতিশোধের আগুনে উন্মাদ হয় আমি কিভাবে তার হাত ছেড়ে দিতাম বলো? প্রত্যেকটা ঘটনার দুটো দিক আছে বাবা, কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না। তোমার মা তার জায়গায় ঠিক, আবার তোমরাও তোমাদের জায়গায় সঠিক। তবে যা ঘটছে তা ঠিক নয়। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি বাবা, তোমার মা যতই অন্যায় করুক না কেন, আমি তাকে ভালোবাসি। আমার এই ছোট্ট জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, যাকে দেখে আমার আরও একটা জীবন বেঁচে থাকতে ইচ্ছা করে। আমার এই জীবন আমার নয়, তাকে ভালোবেসে নিজের ভেতর নিজেকে অনুভব করতে পারি না আমি। আমার পুরোটা জুড়েই শুধু সে। তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? তুমি হয়তো ভাবছ আমি কেন তোমার মাকে সঠিক পথে নিয়ে এলাম না। তাহলে শুনে রাখো বাবা, তোমার মা বেঁচে আছে এই প্রতিশোধের তাগিদে, আর রাফসান ভাই তার নিজের কর্মফল ভোগ করছে। ভাবিও বাদ যায়নি, কামিনীও করবে, আমিও করছি। একটা কথা জেনে রাখো বাবা, একসময়ের আঘাতগুলি এই কামিনী এখন ফিরিয়ে দিচ্ছে। সে সুস্থ নয় আব্বু। হালকা হেসে আমজাদ চৌধুরী বলল, আমি জানি সামনে ঝড় আসছে, সামনে নিতে পারবে। আমি জানি যাকে ভালোবাসবে তাকে শত চেষ্টার পরেও ঘৃণা করতে পারবে না, হোক সে উন্মাদ, পাগল, ভয়ঙ্কর অপরাধী। আর এখানেই আমার ব্যর্থতা। অতীত খুঁজতে যেও না বাবা, অতীত খুঁজতে গেলে আমাকে হারাবে। আমজাদ চৌধুরী নিঃশব্দে চলে গেলেন। নূর আমজাদ চৌধুরী কোনো কথাই বুঝতে পারেনি। কে এমন করেছিল তার বাবা, যার জন্য কামিনী চৌধুরী আজ এভাবে হিংস্র হয়ে উঠেছে। আসমিন চোখ বন্ধ করে গায়ে লিয়ে বসে আছে। এত ক্ষমতা, এত টাকা, আভিজাত্য দিয়ে কী হবে? যেখানে দম বন্ধ হয়ে আসে, চারিদিকে শুধু কষ্টের হাতছানি। সানভি নক করে বলল, সবাই চলে এসেছে ম্যাম, ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা। সানভি চলে যেতেই সোজা হয়ে বসল আসমিন। নূর পেপারগুলো চেক করে আসমিনের দিকে এগিয়ে দিল। অফিসের মধ্যে কি শুরু করলে? এখানেও লাভ লেটার দিতে হবে? তোমাকে নিয়ে আর পারি না। কেন যে এত ভালোবাসো আমাকে? নূর দাঁতে দাঁত চেপে বলল, হয়ে গেছে। আসমিন হতাশার শ্বাস ফেলে বলল, হলো আর কই, তুমি তো সুযোগই দিলে না। এরকম একটা বউ রেখে আমি শুকিয়ে মরছি। দেখো, এইমাত্র 2 গ্রাম শুকিয়ে গেলাম। আল্লাহকে ভয় করো নূর, এমন জনদরদি মন্ত্রীকে তুমি বউ শূন্যতে শুকিয়ে মারছ। আল্লাহ সহ্য করবে না। এখনো সময় আছে,
পাশের রুমে চলো, বাসর দিনটা সেরে ফেলি। নূর চিৎকার করে বলল, চুপ করুন অসভ্য লোক, আপনার মুখে আমি পিন মেরে দেব। সারাক্ষণ আজে বাজে কথা। আরেকটা কথা বলে বেলি রোডে দাঁড় করিয়ে আখের রস বিক্রি করাবো। তখন মন ভরে জনসেবা করবেন আর নিজেকেও ভিজিয়ে রাখবেন। অশ্লীল। নূরের রক্তিম চেহারা দেখে আসমিন আর কিছু বলল না। তাড়াতাড়ি ফাইল দেখায় মনোযোগ দিল। আপনাদের এখানে ডাকা কারণ আপনারা সবাই জানেন। নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে করা চুক্তি ভঙ্গ করেছেন। আমাদের কোম্পানিকে ইনফর্ম না করেই নিজেদের প্রোডাক্ট নির্ধারিত মূল্যের চেয়ে অর্ধেক দামে ছেড়ে দিয়েছেন। কন্ট্রাক্ট পেপারে উল্লেখ আছে, কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার হলে সবার মতামত নিয়ে নিতে হবে। চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। আপনাদের কোম্পানি আমার কোম্পানির আন্ডারে আছে। আমাকে না জানিয়ে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছেন। তাই আজ থেকে আপনারা আর আরএস কোম্পানি থেকে কোনো কাঁচামাল পাবেন না। আমাদের কোম্পানি থেকে আপনাদের আলাদা করে দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাক করবেন, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের কোম্পানি সিল করে দেওয়া হবে। সবার কপালেই সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে। নূরের তেজি মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হচ্ছে না কারো। আমি সবার হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিল। এতগুলো টাকা একসাথে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আসিয়ানের হুমকিতেই তো তারা প্রোডাক্ট কম দামে বাজারজাত করেছে। প্রথমে এত লস, এখন এত এত টাকা। ম্যাডাম, আমরা জানে মারা যাব, একটু দয়া করুন। আমরা নিরুপায় হয়েই এই কাজটা করে ফেলেছি। লোকটা সব কিছু খুলে বলল নূরকে। নূর বলল, আপনাদের আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। লোকটা বলল, ফ্যামিলির উপর রিস্ক হয়ে যেত ম্যাডাম। আপনার বাবার সাথে থেকেই আমরা বিজনেস করছি, কখনো এমন হয়নি। আসমিন গভীর গলায় বলল, যা হওয়ার হয়ে গেছে। প্রোডাকশন কয়েকদিন বন্ধ রাখুন। কয়েকদিন পরে নতুন করে আগের দামে মাল বাজারজাত করবেন। আপনাদের লস পুষিয়ে দেওয়া হবে। সবাই সন্তুষ্ট হলো। নূর হতে পারল না, তবু চুপ করে সম্মতি দিল। আসমিন নূরের মনোভাব বুঝতে পারল। সবাই বেরিয়ে যেতেই শান্ত গলায় বলল, আমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য তারা কেন ভুগবে নূর? সব কিছু তাই আমাদের। মাথা ঠান্ডা রাখো, কিছুতেই মাথা গরম করবে না। এমনকি আমি এই মুহূর্তে তোমাকে চুমু খেলো না। কথা শেষ হতেই নূরের অধরে অধর মিলিয়ে দিয়েছে আসমিন। হাত পা ছোড়াছুড়ি করেও কোনো কাজ হলো না। তখন শান্ত হয়ে গেল নূর। নিজেও হালকা জড়িয়ে ধরল আসমিনকে। নূরের আলিঙ্গনে উন্মাদ হয়ে গেল আসমিন। এক হাতে সুইচ টেপে সমস্ত রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। কোমর টেনে নূরকে নিজের সাথে চেপে ধরে কোলে বসিয়ে দিল। 20 মিনিট পর দরজা নক করলো সানভি। ততক্ষণে সব কিছু অনেকটা হাতের বাইরে চলে গেছে। ঘন ঘন শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আসমিন। নূরের অবস্থা নাজেহাল। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। আসমিনের শুভ্র পাঞ্জাবি ফ্লোরে লুটুপুটি খাচ্ছে। নূরকে করে তুলে পাশের বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো আসমিন। বেডে শুয়ে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। পোশাক ঠিক করে দিয়ে নেশালো গলায় বলল, যেতে হবে বউ, আজ রাতটা আমাদের হবে। আর কোনো দ্রুত চাই না আমি। আই নিড ইউ ব্যাডলি।
নূর চোখ বন্ধ করেছে। আসমিন নূরের ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল, এখানে কিছুক্ষণ থাকো, আমি আসছি, রাতে দেখা হবে। অপেক্ষা করবে তো আমার জন্য? নূরকে জড়িয়ে ধরল আসমিন। ধীর গলায় বলল, করব। হালকা এসে বেরিয়ে গেল আসমিন। পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে পরিপাটি করে বেরোল রুম থেকে। সানভি মুখ লটকে দাঁড়িয়ে আছে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি সিসিটিভি কন্ট্রোল রুমে চলে গেল। কিছু ফুটেজ ডিলিট করে গটগট করে বেরিয়ে গেল অফিস থেকে। সানভি দৌড়ে গেল আসমিনের পিছু। আজকে সারা রাত তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে থাকবে শান, এটাই তোমার শাস্তি। সানভি অবাক হয়ে বলল, আমি কি করেছি স্যার? আসমিন কটমট করে তাকালো সানভির দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আমার ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছ। এত বড় সাহস তোমার? না, সুইমিং পুলে না, তুমি হাতের ঝিলে নর্দমায় দাঁড়িয়ে থাকবে সারা রাত। আমি নিজে পাহারা দিব তোমায়। সানভির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে বুঝতেই পারছে না সে কি ভুল করে ফেলেছে। গল্প ইট পাটকেল, কলমে সানজিদা বিনতে শফি, ৪র্থ পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।